প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া সব অপরাধ আর অনিয়মের অনেক কিছু আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। বিয়ে করেছেন 2টি, সন্তান আছে 3টি। কোনোদিন ছাত্রলীগের কোনো কমিটিতেও নাম ছিল না, অথচ তিনি ছাত্রলীগ নেতা পরিচয়ে দাপিয়ে বেড়ান পুরো গাজীপুর। মিছিল মিটিংয়ে থাকেন সামনের সারিতে। কথিত আছে গাজীপুর মহানগর ছাত্রলীগের বড় ডোনার তিনি। নিয়ন্ত্রণ করেন বড় একটি কিশোর গ্যাং। এছাড়া টঙ্গী এলাকায় বহুতল বাড়ি, বেশ কয়েকটি প্লট, কি নেই তার। বলছি হঠাৎ করে গজিয়ে ওঠা গাজীপুরের কথিত ছাত্রলীগ নেতা আসাদ শিকদারের কথা। দর্শক, ক্রাইম সিনের এবারের পর্বে এই কথিত ছাত্রলীগ নেতা ও মশলা বিক্রেতার আঙুল ফুলে কলাগাছ হওয়ার গল্প জানাবো আপনাদের। কে এই আসাদ শিকদার, সেটাই একটু জানার চেষ্টা করব। তাই শুরুতেই যেতে চাই গাজীপুরের টঙ্গী বাজারে। এই বাজারের মশলাপট্টিতেই বেড়ে ওঠা আব্দুস সালামের ছেলে আসাদের। ছোটবেলার বাজারের শেষ মাথায় নদীর পাড়ের একটি মশলার দোকানের কর্মচারী ছিলেন আসাদ। এরপর সেখানকার ফুটপাতে নিজে একটি মশলার দোকান দেন তিনি। ছোটবেলা থেকেই যারা আসাদকে চেনেন তাদের মুখেই একটু শুনি আসাদের বেড়ে ওঠার গল্প। আমি আছি 32 বছর, আর ও আছে প্রায় 18-20 বছর থেকে। এই মার্কেট ছিল, ওইখানে আগে দোকানে কর্মচারী ছিল, পরে নিজে দোকান নিয়েছি। না, ওইখানে কর্মচারী ছিল আগে, এই মশলার দোকানে ছিল। মানে অনেক আগে, আর প্রায় 20-25 বছর আগে। পরে নিজে দোকান নিয়েছি, দোকান ধরে প্রায় 15-20 বছর। আর আমি প্রায় 1.5 বছর। প্রথমত উনি ব্যবসা শিখছে, এক দোকানে চাকরি করছে কিছুদিন, তারপর ব্যবসা শিখছে, শিখে তারপর সে ব্যবসা করছে। টঙ্গী বাজারের মশলাপট্টির এই দোকানটি ছিল আসাদের। বিগত 7-8 বছর এখানে বসেই মশলার ব্যবসা করতেন তিনি। কিন্তু গত 2 বছর তিনি এখানে আর বসেন না। ফুটপাতের এই দোকানটি এখন নতুন করে ভাড়া নিয়েছেন আবুল কালাম। ওটাতে বাবা বলতে পারবো না, কেমনে ক্যারেক বলা হয়। আমরা বন্ধ করি 32 বছর ধরে, আমরা পারি না, কেমনে হয়েছে না হয়েছে, বাকি আল্লাহর ইচ্ছা। সব ব্যবসা করতে পারে, অন্য কিছু করতে পারে। এই আমরা সাথে তার সাথে তুমি কোনো কালেকশন আমাদের নাই। আমাদের ব্যবসার কালেকশন মামু একটা ডাকে, এই পরিচয়। উনি তো 10-12 বছর ধরে করতো আমার বাবা থাকতে। আমার বাবা মারা গেছে, ওনার আগে থেকে উনি করে। দোকানে বসে 2 বছর, ওই যে ওনাকে দিচ্ছে উনি করে আর কি। অর্থাৎ সবার কথায় এটা পরিষ্কার যে আসাদের মশলা ব্যবসা ছাড়া আর কোনো ব্যবসা ছিল না। পারিবারিকভাবেও তেমন কোনো সম্পদের মালিক নন তিনি। বিগত 2 বছর আসাদ সেই মশলার ব্যবসাও করেন না। তাহলে করেন কি, সেটাই একটু জানার চেষ্টা করব। তাই এবার একটু যেতে চাই টঙ্গীর মোরকুন গুদারাঘাট এলাকায়। শুরুতেই একটু জানতে চাই আসাদ শিকদার সম্পর্কে তার প্রতিবেশীরা কি বলছেন। কোথায় যায় কী করে কেউ বলতে পারবে, এই এলাকার লোক বলতে পারবে। মনে করেন এখান থেকে গেটটাতে বাইরে চলে গেল, তার জন্য হুন্ডা একটা রেডি খেয়ে বাড়ির লোক ওই হুন্ডা দুটা যাবে না, 1 সেকেন্ড আমি দেরি, এই রাস্তায় বাড়িয়ে দেরি করে। মূল কথাটা তো সে ছাত্রলীগ করে, ছাত্রলীগের সাথে তার বিরাট সম্পর্ক আছে। মিছিল মিটিং, তারপরে এখানে আপনার ওই যে রোজার মাসে 2-3টা অনুষ্ঠান করে, ইফতার পার্টি থেকে শুরু করে সব কিছু করে, বড় বড়টাই করে। তো অনুদানও বিভিন্ন জায়গায় বড় বড়ই দেয়। এলাকায় খবর নিয়ে জানা যায় মরকুন গুদারাঘাট এলাকার এই 4 তলা বাড়িটি আসাদের। পাশের এই 3-6 কাঠার 2টি প্লটও তার। একটিতে নতুন বহুতল ভবন তৈরির কাজ শুরু করেছেন। আসাদের সম্পদের বিবরণ এখানেই শেষ নয়। পাশের পুবাইলের মারকুয়া গ্রামে কিছুদিন আগে বেশ কয়েকটি জমি কিনেছেন আসাদ। তার মধ্যে এই 3 কাঠার প্লটটি মাত্র 3 মাস আগে আসাদের কাছে বিক্রি করেছেন মঞ্জুর হোসেন নামের একজন। যদিও জমিটি রেজিস্ট্রেশন হয়েছে আসাদের মায়ের নামে। কথিত আছে দুদকের চোখ ফাঁকি দিতে আসাদ বেশিরভাগ জমি তার মায়ের নামে কেনেন। জমিন ছিল আমার বাবার, এবং আমাদের ভাইকেও ভাগবণ্ড করে দিয়েছে, এবং আমার ভাই এই জমিটা বিক্রি করে ফেলেছে। বিক্রি করেছিল মোরকুনের একজনের কাছে। পরে প্রথম কিনছে নুরুল আমিনে 1 কাঠা, পরে নুরুল আমিন বিক্রি করছে আসাদের কাছে। পরে আসাদ আবার আমার ভাইয়ের কাছে আরও 1.5 কাঠা কিনে নিচ্ছে।
আসাদের ঠিক কত জমি আছে তা জানতে আমরা জমির ক্রেতা সেজে মোবাইল ফোনে কথা বলি তার সাথে। তিনি জানান পুবাইলের মারকুয়া এলাকায় এমন একটি দুটি না, জমি রয়েছে আরো অনেকগুলো। কোন জমি? মার্কাতে আমার কয়েকটা জমি আছে। মরকুনা রোডটা দিয়ে এদিক দিয়ে গেলে আর কি যাতায়াত করলে আপনার জমিটা কাছে হয় বা আপনার জন্য সুবিধা হয়। আর আপনি যদি মরকুনের ভিতরে নিতে চান তাও আছে। এখানেই শেষ নয়। করোনাকালীন সময়ে মানুষ যখন ঘরবন্দি, নিম্ন ও মধ্যবিত্তরা যখন চরম বিপাকে, ঠিক তখন এই আসাদ শিকদার এলাকায় কয়েক কোটি টাকা বিলিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এত টাকা আর বিপুল পরিমাণ সম্পদের উৎস কি? রাতারাতি কোটিপতি বনে যাওয়া আসাদের এমন উত্থানে বিস্মিত এলাকাবাসী, যদিও কেউ তার ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে চান না। আসাদের এত সম্পদের উৎস কি তা জানতে তার মুখোমুখি হয় ক্রাইম সিন টিম। তিনি জানান, কয়েক বছর আগে মায়ের ওয়ারিশ বিক্রি করা টাকা দিয়েই এই বাড়ির জায়গাটি কেনেন তিনি। কিন্তু কিছুদিনের মধ্যেই বহুতল ভবন তৈরি, একের পর এক জমি কেনা, এমনকি আরও একটি বহুতল ভবন নির্মাণের কাজ করার টাকা তাহলে এলো কোথা থেকে? বাকি জমি আপনি মনে করেন যে বাকি জমি কিন্তু এটার কথাই বলছি, এবং আমি কিন্তু দুইটার কথা বলছি যে দুইটা প্লট আমি বায়না করে বিক্রি করছি, এবং বায়না করার যে টাকাটা এটা কিন্তু আমি ব্যাংক লোন, ব্যবসার টাকা, অংশীদারিদের কাছ থেকে টাকা এবং বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে কিন্তু আমি বায়না করছি, এবং পরবর্তীতে বিক্রি করে তাদেরকে কিছুটা পরিশোধ করছি। পুলিশ বলছে আসাদের এত সম্পদের উৎস খুঁজে বের করা হবে। প্রয়োজনে তদন্ত রিপোর্ট সিআইডিতে পাঠাবে তারা। দেখি এটা গোয়েন্দা রিপোর্টের একটা বিষয় যদি থেকে থাকে, অথবা এটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আছে সিআইডিকেও আমরা অনুরোধ করব যে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে তারা মানি লন্ডারিংও শুরু করতে পারে। তো সেই বিষয়গুলো আমরা হয়তো তাদের কাছে চিঠি লিখব। এরকম কোনো বিষয় থাকলে আমরা অবশ্যই আইনের আওতায় তাকে নিয়ে আসবো এবং সিরিয়াসলি বিষয়টা দেখব। দর্শক, টঙ্গী এলাকায় হঠাৎ করে গজিয়ে ওঠা এই উদীয়মান ছাত্রলীগ নেতার বিস্তারিত খোঁজখবর নিয়েছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। তিনি আছেন স্টুডিওতে। আশিক, আপনাকে স্বাগত। আচ্ছা আশিক, আসাদ শিকদার টঙ্গী এলাকায় আমি এই অনেকদিন পর একটি নাম শুনলাম। বললেন মশলা ব্যবসা করে। সে কত বড় ব্যবসায়ী যে এরকম হাতেম তায়ের বংশের মতো দান খয়রাত, এত টাকা পয়সা, এত মানে কোনো হিসাবে মিলছে না। আসলে রহস্যটা কি? রহস্য আসলে আমরা কাজ করতে গিয়ে যেমনটা দেখেছি, সে মূলত তার বয়স 32 কি 35 বছর এর মধ্যেই হবে, এবং তার পৈতৃক সম্পদ বলতে আসলে তেমন কিছুই ছিল না। আমরা কাজ করতে গিয়ে যেমনটা দেখেছি, তার টঙ্গী এলাকার যে নোয়াখালী পট্টি, অর্থাৎ যে মশলা পট্টি, সেখানে আসলে একটি ছোট্ট একটি মশলার দোকানে সে কর্মচারী ছিল। মানে ছোটোবেলা থেকে ওই দোকানে কাজ করতো। তারপরে 9-10 বছর আগে আসলে সে কিছু টাকা পয়সা জমিয়ে ফুটপাতে একদম মশলার যে ব্যবসার যে প্রতিষ্ঠান, তার সামনের রাস্তার উপরে সে একটা ছোট টং দোকানের মতো একটি দোকানে মশলা বিক্রি করতো। এই ব্যবসা সে করেছে খুব বেশি হলো 7-8-10 বছর। তারপর গত 2 বছর কিন্তু সেই ব্যবসাও সে করে না। গত 2 বছর সেই দোকানটিও বন্ধ ছিল। সেই দোকানটি এখন অন্য আরেকজন চালাই, নতুন আরেকজন। তো এই সামান্য কয়েকদিনের সে মশলার বিক্রি করেছে ওই বাজারে, এবং এই মশলা বিক্রি করেই তারপরে কিছুদিন মধ্যে আমরা যেমনটি জেনেছি যে সে যখন এই বর্তমান সরকার যখন ক্ষমতায় আসে, তার কিছুদিন পরে একজন ছাত্রলীগের একজন নেতার হাত ধরে সে রাজনীতিতে সক্রিয় হয়, এবং রাজনৈতিক দলে ভিড়ে এবং সে নানান ধরনের অবৈধ ব্যবসা, নানান ধরনের অপকর্ম, কিশোর গ্যাং পালা, এলাকার আধিপত্য নিয়ন্ত্রণ করা, এই ধরনের কর্মকাণ্ড জড়িয়ে পড়ে। এবং সে হঠাৎ করে এই মারকুনা এলাকায় এসে একটি জায়গা কেনে, এবং জায়গা কিনে তারপরেই আস্তে আস্তে সে এই যে সম্পদের এই যে মালিক হয়েছে, যে এই যে বাড়ি করেছে, যে জমিগুলো কিনেছে, এগুলো কিন্তু স্থানীয় লোকজন সবাই বিস্মিত যে কি এরকম 7-8 বছরের মধ্যে সে এত সম্পদ, এত বাড়ি, একের পর বাড়ি হয়ে গেল। 30-32 বছর বয়স, আবার 10-12 বছর আগের থেকে সে মশলা দোকানে চাকরি করতো, মশলা বিক্রি করতো। বুঝলাম, কিন্তু পরে আবার এক নেতার হাত ধরে তার এই রাজনীতিতে আসা। হঠাৎ করে আলাদিনের চেরাগ পেয়ে গেল, বা এত নিয়ন্ত্রণ, এত প্রভাব হঠাৎ করে তার পিছনে
এরকম গ্যাং ঘুরছে? তার পিছনে কিশোর গ্যাংয়ের আমরা এলাকায় খবর নিয়ে যেমনটি জেনেছি যে এলাকায় তার কোনো ধরনের সমস্যা হলে কেউ যদি কোনো কিছু হয় সে 2-4-5 মিনিটের মধ্যে 100-150 উঠতি বয়সী কিশোরদেরকে সে জোগাড় করতে পারে এবং সে এই জোগাড় করে এবং এর পাশাপাশি তাদেরকে দিয়েই নানানভাবে আমরা অভিযোগ যেমনটি পেয়েছি তার বিরুদ্ধে একাধিক মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। সে এই কর্মকাণ্ডটি করে এবং এই যে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে, এই রাজনৈতিক পরিচয় ব্যবহার করেই মূলত সে মাদক এবং অস্ত্র ব্যবসার সাথে সম্পৃক্ত এবং এই ব্যবসাটা করেই সে এই যে মাত্র কয়েক বছরের মধ্যেই সে কিন্তু এই বিপুল সম্পদের মালিক হয়েছে। এটা আসলে সাধারণ মানুষ, যারা এলাকার মানুষ, তারাও আসলে আশ্চর্য হয়ে যাচ্ছে যে আসলে এই জায়গাটি সে কিনেছে 6-7 বছর আগে, কিনে 4তলা একটি বাড়ি করেছে, পাশে হঠাৎ আরেকটি বাড়ির কাজ শুরু করেছে, এলাকায় বেশ জমি কিনেছে, সে জমি দিয়ে সে ব্যবসাও শুরু করেছে, মানে হঠাৎ করে। আর তার যে দানের যে বিষয়টি আপনি বলছিলেন যে হাতেম তাই, এটি আসলে আরও আশ্চর্যের বিষয় যে করোনার সময় আমরা যারা সাধারণ মানুষ, যারা সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারা না খেয়ে মরছিল, তারা সাহায্য সহযোগিতা চলছিল, সেইখানে সে হচ্ছে ওই সময়টাতে লাখ লাখ কোটি কোটি টাকা মানুষকে বিলিয়েছে ওই 2 বছরে। যে কেউ বলেছে ভাই আমাকে 5,000 দিয়েছে, কেউ বলেছে আমাকে 10,000 দিয়েছে, ত্রাণ দিয়েছে। মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে মনে হয়েছে ওই এলাকায় আসলে তার মতো আধিপত্য, তার মতো সাম্রাজ্যবাদী লোক আসলে আর নেই। এলাকার মানুষ তখন আসলে অনেকে বলছে কী ব্যাপার, হঠাৎ করে এই লোকটা এইভাবে করে দান শুরু করেছে। মূলত আমরা যেমনটি মনে হয়েছে যে সে আসলে রাজনীতিতে খুব ভালোভাবে সক্রিয় হওয়ার জন্য এই যে মাদক ব্যবসার যে টাকা এবং এই যে রাতারাতি যে টাকা পয়সার যে মালিক হয়েছে, সে এই টাকাগুলোকে দিয়ে সে আসলে এই এলাকায় একটি নিজের একটা বলয় তৈরি করার চেষ্টা করেছে এবং সে চেষ্টা করে আসলে এই এত দূর পর্যন্ত এসেছে। মানে স্থানীয় রাজনীতিবিদদের জন্য নিশ্চয়ই ভবিষ্যতে একটা হুমকি, এটা নিশ্চিত করে বলাই যায়। এবং স্থানীয় রাজনীতিবিদরা সে একই কথা বলেছে যে আমরা আসলে রাজনীতি করে, এখনকার প্রেক্ষাপটে রাজনীতি করে চিকিৎসার জন্য তাদের জমি বিক্রি করতে হয়, সম্পদ বিক্রি করতে হয়, কিন্তু এই ধরনের উদীয়মান নেতা বা হাইব্রিড নেতা যাদের কোনো পদ পদবি নাই কিন্তু তারা আসলে নেতা পরিচয় দিয়ে রাতারাতি গাড়ি বাড়ির মালিক হচ্ছে, এটি নিয়ে আসলে স্থানীয় যারা প্রবীণ রাজনীতিবিদ, যারা আসলেই রাজনীতি করে বা যে দলেরই হোক, তারা আসলে খুবই আশ্চর্য যে আসলে কিভাবে সম্ভব এইভাবে আসলে কোটি কোটি টাকার মালিক। মশলা ব্যবসার পেছনে আরও যে কিছু রহস্য বললেন, অস্ত্র, মাদক, সে বিষয়টি বিস্তারিত আপনার কাছে আরও জানবো। আপনি থাকুন আমাদের সাথে। দর্শক, হঠাৎ করে গজিয়ে ওঠায় আসাদের পেছনে অনেক গল্প আছে। কিভাবে সে টঙ্গীর ত্রাস হয়ে উঠল ধীরে ধীরে, সেটাই জানাবো ছোট্ট একটু বিরতির পর। স্বাগত ক্রাইম সিনে। প্রথমেই নজর দিতে হবে কথিত ছাত্রলীগ নেতা আসাদ শিকদারের দিকে। তার দাবি মশলা ব্যবসার টাকা দিয়ে এত বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। কিন্তু ক্রাইম সিনের অনুসন্ধান ও এলাকাবাসী বলছেন ভিন্ন কথা। অভিযোগ আছে ছাত্র রাজনীতিতে সক্রিয় হওয়ার পরই মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে আসাদ। আছে অস্ত্র ব্যবসায়ীদের সাথেও গভীর সখ্যতাও। আর এসব কারণেই রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়েছেন কথিত এই ছাত্রলীগ নেতাও। প্রথমে একটি পোস্টারের দিকে নজর দিতে হবে। নিচে লেখা আছে আসাদ শিকদার, ছাত্রলীগ নেতা, গাজীপুর মহানগর। তার মানে আসাদ শিকদার গাজীপুর মহানগর ছাত্রলীগের একজন নেতা। বিভিন্ন মিছিল মিটিংয়েও তাকে দেখা যায় সামনের সারিতে। গাজীপুর মহানগরের বর্তমান সভাপতি মশিউর রহমান সরকার বাবু সহ বিভিন্ন নেতার সাথে হাতে হাত মিলিয়ে রাজপথ কাঁপান তিনি। কিন্তু ক্রাইম সিনের অনুসন্ধান বলছে আসাদ কখনো ছাত্রলীগের কোনো কমিটির পদেই ছিলেন না। যখন থেকে আসাদ রাজনীতিতে নাম লেখান তখন তিনি বিবাহিত এবং বাজারে মশলা ব্যবসায়ী। তাহলে কিভাবে তিনি নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করেন? এমন প্রশ্ন ছিল যার হাত ধরে আসাদ রাজনীতিতে আসেন সেই গাজীপুর মহানগর ছাত্রলীগের বর্তমান সভাপতির কাছে। কি বললেন তিনি একটু শুনে আসি। ছাত্রলীগের কোনো পদ বা ছাত্রলীগের কোনো পোস্টে সে নাই, এক। আর ছাত্র রাজনীতি করতে হলে অবশ্যই ছাত্রত্ব থাকতে হবে, বয়স থাকতে হবে, অবিবাহিত হতে হবে। আমি যখন জানতে পারলাম যে এই তিনটার কোনো ক্রাইটেরিয়াতেই সে নাই, হ্যাঁ, তখন তাকে বলে দেওয়া হয়েছে যে ভাই ছাত্রলীগের কোনো পোস্ট যখন সে চাইছে বলে দিয়েছে যে তুমি তো ক্রাইটেরিয়াতে পড়ো না, যেহেতু ক্রাইটেরিয়াতে পড়ো না তোমার ছাত্রলীগের কোনো পদ বা পরিচয় দেওয়া যাবে না।
আসাদ যে ছাত্রলীগের কোনো কমিটির নেতা ছিলেন না এবং এই ছাত্রলীগের পরিচয় যে বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেন তা তিনি স্বীকার করেছেন ক্রাইম সিন টিমের কাছে। তিনি আরও দাবি করেন তার রাজনৈতিক অভিভাবক গাজীপুর মহানগর ছাত্রলীগের বর্তমান সভাপতি সরকার বাবু, যদিও সরকার বাবু তা অস্বীকার করেছেন। আমি টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের যে সাবেক কমিটি ছিল সেই সাবেক কমিটির একজন কর্মী। কোনো কমিটিতে আমার পোস্ট ছিল না। আমি 12 বছর ছাত্রলীগের রাজনীতি করি এবং কমিটির যে পোস্টের বিষয় আসলে আমি ফার্স্টেই বলছি যে পোস্টও মেইন বিষয় না। না ওরকম কোনো সম্পর্ক ওর সাথে নাই। কিছুটা তো বিব্রত, কিন্তু এরকম কেউ করুক এটা অবশ্যই আমরা চাই না। আর যদি কেউ কোনো অপরাধের সাথে জড়িত থাকে, কোনো অপরাধের স্থান বাংলাদেশ ছাত্রলীগ তথা গাজীপুর মহানগর ছাত্রলীগে নাই। এখন কেউ অপরাধ করলে তো তাৎক্ষণিক যখন জানতে পারবো, জানার সাথে সাথে আমরা ব্যবস্থা নিব। খোঁজ নিয়ে জানা গেছে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই রাজনীতিতে জড়িয়ে বেপরোয়া হয়ে ওঠেন আসাদ শিকদার। গড়ে তোলেন কিশোর গ্যাংয়ের বড় একটি গ্রুপ, যার মাধ্যমেই এলাকায় আধিপত্য ধরে রাখেন তিনি। চালিয়ে যান রমরমা মাদক ব্যবসা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এলাকার গণ্যমান্যরা। আসাদ আসলে কি করে, আমার জানা মতে তার বাবার একটা ব্যবসা আছে, সেটা হলো মশলার টঙ্গী বাজারে, তাও ফুটপাতে একটা দোকান। আমি নিজে দেখি নাই, আমি শুনছি। তো এইটাই তাদের একমাত্র ব্যবসা জানা মতে। তা এরপরে আমাদের জানা বা ডকুমেন্টারি এরকম কিছু জানা নাই যে সে ব্যবসাটা করে। তো এখন এলাকার প্রশ্ন হলো যে সে এই যে সম্পত্তির মালিক, কয়েকটা প্লটের মালিক, বাড়ির মালিক, এটা কিভাবে পসিবল? আর আরেকটা হলো যে তাকে দেখা যায় ছাত্রলীগের ব্যানারে সে মিটিং টিটিং করে, মিছিল টিছিল করে। তো অলরেডি সে বিবাহিত, তার সন্তানও আছে। তো এই ছেলে কিভাবে ছাত্রলীগ করে, এটা একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। আর ছাত্রলীগের নেতৃবৃন্দের কাছে আমারও জিজ্ঞাসা যে সাংবিধানিক ছাত্রলীগের যে সাংবিধানিক নিয়ম নীতি রয়েছে সেটার মধ্যে সে পড়ে কিনা। তো তা সে যদি ছাত্রলীগের বৈধ নেতা না হয়ে থাকে, তো সে ছাত্রলীগের এই যে বদনাম করছে এবং এটার উদ্দেশ্যটা কি, কেন সে এটা করছে এবং এটার প্রতিকার হচ্ছে না? এটা তো আছে, আরো অনেক লোক আছে না, আঙ্গুলে গলা ঘষতেছে, আজকে তো হাইব্রিডটাই আছে। সেখানে যে কয় যে তৃণমূল আমার বাঁচায় রাখছে, আসলে কি তৃণমূলের কর্মী রেখে সে মূল্যায়ন পাচ্ছে? পায় না। তাহলে আপনি দলের বিরুদ্ধে কথা কইতে পারেন, দল শেষ করে দেবে। এটা বুঝা যাবে আগামী নির্বাচনে কতটুকু ব্যাগ আমাদের পাইতে হয়। মাঠ পর্যন্ত ভোটটা আমরা কালেকশন করি, তাই না? এরা তো আসে না, যারা প্রার্থী হয় এরা তো আসে না। শুধু মাদক নয়, অভিযোগ রয়েছে অবৈধ অস্ত্রের ব্যবসাও করেন আসাদ। চিহ্নিত অস্ত্র ব্যবসায়ীদের সাথে রয়েছে তার গভীর সখ্য। এবার একটি ছবির দিকে নজর দিতে হবে। ছবির এই ব্যক্তির নাম সাদ্দাম মজুমদার, চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র মামলাই আছে 3টি। খোঁজ নিয়ে জানা গেছে এই সাদ্দাম মজুমদার আসাদ শিকদারের ঘনিষ্ঠ বন্ধু। অভিযোগ রয়েছে সাদ্দাম সহ চিহ্নিত আরও কয়েকজন অস্ত্র ব্যবসায়ীর সাথে খুব কৌশলে অস্ত্রের ব্যবসাও করেন আসাদ। আরও একটি ছবির দিকে নজর দিতে চাই। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে টঙ্গীর কিশোর গ্যাং লিডার পাপ্পু সহ এমন অসংখ্য চিহ্নিত অপরাধীর সাথে আসাদের দহরম মহরম সম্পর্ক রয়েছে। যদিও এসব অভিযোগের সবই অস্বীকার করেছেন আসাদ শিকদার। না, এগুলো একেবারে সম্পূর্ণ ভিত্তিহীন। আমি ফার্স্টেই বলি, দেখেন আমি যেহেতু রাজনীতি করি, আপনি যে লোকের কথা বলছেন পাপ্পু, মানে কিশোর গ্যাং লিডার পাপ্পু হিসেবে যে নিউজটা পরিচয় করছে আমার বন্ধু। দর্শক, গল্পের রহস্য কিন্তু শেষ নেই। আমরা আবারও যাচ্ছি সহকর্মী আশিক মাহমুদের কাছে। আচ্ছা আশিক,
আপনি যেটা বললেন যে এলাকাবাসী যাই বলুক যাই ভাবুক, তাকে তো পুরো ধোয়া তুলসী পাতা মনে হচ্ছে, কারণ তার নামে কোনো মামলা নেই, অভিযোগ নেই, থানায় কোনো এখন পর্যন্ত কোনো অভিযোগ দেখলাম না। কারণটা কি? এই বিষয়টা আসলে কি আমাদের কাছে খুব আশ্চর্যের মনে হয়েছে যে তার বিরুদ্ধে এত এত অভিযোগ, তার এই আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার গল্প, এত সম্পদ হঠাৎ করে মানে কয়েক বছরের মধ্যে এত সম্পদ কিভাবে হলো? নিশ্চয়ই হঠাৎ করে কোনো বৈধ ব্যবসা দিয়ে এত বিপুল পরিমাণ সম্পদের মালিক হওয়া সম্ভব না। তো আসলে তার বিরুদ্ধে থানায় আসলে কি বলছে, থানা পুলিশে কোনো অভিযোগ আছে কিনা, আমরা আসলে অনলাইনে বা বিভিন্ন থানা পুলিশ বিভিন্ন সংস্থার সাথে কথা বলেছি, কোনো জায়গায় আসলে তার নামে কোনো মামলা নেই। মানে এই যে দখলের গল্প বলেন, কোনো কিছুতেই কোনো মামলা নেই। এলাকায় অভিযোগ আছে তার বিরুদ্ধে কিশোর গ্যাং দিয়ে একে ওকে হামলা দেয়া, একে ওকে মারা, নানান ধরনের অভিযোগ আছে, কিন্তু থানায় এসে কোনো মামলা নেই। তার বিরুদ্ধে কেউ কোনো থানায় লিখিত কোনো অভিযোগ দেয় না, কেউ কোনো মামলা দেয় না। কারোর সাথে কোনো ঝামেলা হলে সে এলাকায় পুলিশ নানানভাবে সে মোটা অঙ্কের টাকা দিয়ে পুরো বিষয়টাকে ম্যানেজ করে, এমনভাবে ম্যানেজ করে যত টাকার প্রয়োজনই হোক না কেন কোনো প্রমাণ যেন না থাকে বা কোনো মামলা যেন কোথাও না থাকে। আমরা কাজ করতে গিয়ে প্রতিবেশী বা এলাকায় যারা একদম খুব কাছের বা যারা খুব কাছ থেকে দেখে তাদের কাছ থেকে শুনেছে সে একাধিকবার মাদক সহ গ্রেপ্তার হয়েছে। ডিবি পুলিশ তার বাসা থেকে তাকে মাদক সহ তুলে নিয়ে গেছে, কিন্তু সেসব বিষয়ের কোনো প্রমাণ নেই। অর্থাৎ তাকে রাতে তুলে নিয়ে গেছে, সে সকালে চলে এসেছে। সবার একটাই কথা যে টাকা পয়সা দিয়ে সে পুরো বিষয়টাকে এমনভাবে ম্যানেজ করে ফেলে, বা নেতা বা আমরা অসংখ্য মানুষের সাথে তার যে ছবি দেখেছি, তার মূলত কাজই হচ্ছে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা বা নানান জনের সাথে ছবি তোলা, তাদেরকে টাকা দিয়ে ম্যানেজ করা, এবং এসব ম্যানেজ করেই আসলে সে সব কিছু এত বছর ধরে চালিয়ে যাচ্ছে। কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারে না, কেউ কিছু করতেও পারে না। এই ধরনের উদীয়মান গজিয়ে ওঠা নেতাদের কিন্তু প্রশাসনের সাথে বেশ সখ্যতা থাকে। টঙ্গী এলাকায় কি অবস্থা? পুলিশ প্রশাসন টঙ্গী এলাকায়, যেখানে এলাকার মানুষের কথা যে আমি তার বিরুদ্ধে কিছু বলবো, সে কালকেই তো আমার নামে একটা মামলা দিবে, তার সাথে টঙ্গী থানার বেশ কয়েকজন অফিসারের সাথে তার খুব ভালো সখ্যতা। তাদেরকে সে নানানভাবে তাদের সহযোগিতা নেয়। কেউ কিছু বললে তাদেরকে দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা, মিথ্যা মামলা দেয়া, মানে এটা নিত্যদিনের কাজ। মানে ওর বিরুদ্ধে মামলা দেওয়া তো দূরে থাক, ও মানুষদের বিরুদ্ধে একে দিয়ে ওকে দিয়ে এই মেয়ে দিয়ে ওর নামে মামলা দেয়া, নানানভাবে মানুষকে হয়রানি করা, সে যেভাবে চাচ্ছে বিষয়টা সেরকমই হচ্ছে। কিন্তু তার বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা নিবে, তার এই ধরনের অন্যায় বা এই ধরনের বিষয়ে কেউ কোনো প্রতিবাদ করবে, এই পরিস্থিতিটা আসলে নেই, কোনো সুযোগ নেই। কারণ সবাই ওই একটাই ভয় যে ও তো আমার নামে মামলা দিবে, ও তো আমাকে এইভাবে হয়রানি করবে, কারণ ও শত শত কিশোর গ্যাংয়ের সদস্যদেরকে নিয়ে এই ধরনের নেতারা সাধারণত কিশোর গ্যাং ম্যানেজ করে, আবার থানা পুলিশও ম্যানেজ করে। যে থানায় গেলে মনে হয় যে তিনি বড় স্যার, মানে তাকে দেখলেই আসলে তার বিরুদ্ধে আচ্ছা সে খুব ভালো মানুষ, বিষয়টা এরকম যে তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগই নাই, সে সবচেয়ে ভালো মানুষ ওই এলাকার। কিন্তু তার এই যে এত সম্পদ এত কিছু, এই সব বিষয় নিয়ে থানা পুলিশ বা কারোর কোনো আসলে কোনো কিছু মাথা ব্যথা নেই, কেউ কিছু বলতেই পারে না। সবার সাধারণ মানুষ যেখানে থানা গিয়ে পাত্তা পায় না, অভিযোগ পাওয়া যায়, সেখানে তার দাপটে তার কথাই মামলা হয়। সে যেভাবে চায় যার বিরুদ্ধে মামলা করানোর, এরকম অসংখ্য মানুষ তারা কেউ কথা বলতে চায় না, ভয়ে তটস্থ থাকে। সবার একটাই কথা যে ও তো আমার নামে কালকে মামলা দিবে, মানে সেটা সত্য হোক আর মিথ্যা হোক, সে বললে মামলা হয়ে যাবে। মানে প্রশাসন থানা পুলিশ তার পকেটে, এরকম সেই কথা যেটা চাওর আছে, এরকম কিছুটা চিত্র পেয়েছেন এরকমই না? নিশ্চয়ই এর পেছনে আরো রহস্য আছে। আপনার কাছে আবারও ফিরবো, থাকুন আমাদের সাথে। দর্শক, কিশোর গ্যাং হওয়ার ফলে বা কিশোরদের ব্যবহার করে কত বড় সন্ত্রাসী হওয়া যায় সেটার একটি উদাহরণ দেখলাম। শুধুমাত্র প্রতারণায় নয়, তার বহুরূপী চেহারা আছে এই আসাদের, সেটাই জানাবো ছোট্ট আরেকটু বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। মাদক ও অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে আসাদ শিকদারের রয়েছে নিজস্ব কিশোর গ্যাং বাহিনী। এছাড়া এলাকার মানুষকে নানা কারণে ফাঁদে ফেলতে চাঁদা দাবি করার অভিযোগও আছে তার বিরুদ্ধে। এসব কারণে এলাকার মানুষ তার ভয়ে তটস্থ সব সময়। আছে নানা ধরনের প্রতারণার অভিযোগও। শুরুতেই একটি সংবাদ সম্মেলনের কথা জানাতে চাই আপনাদের। সম্প্রতি আসাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, মাদক ও অস্ত্র ব্যবসার অভিযোগ উঠলে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনটি করেন তিনি। আশ্চর্যের বিষয় হল, এই সংবাদ সম্মেলনে আসাদের পাশেই বসা স্থানীয় মসজিদের ইমাম রাইসুল ইসলাম, তার পাশে বসা আরও কয়েকজন দোকানদার। ইমাম সহ দোকানদারদের এমন একটি বিতর্কিত সংবাদ সম্মেলনের মঞ্চে বসা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে,
তারা কি জেনে বুঝে এই সংবাদ সম্মেলনের স্টেজে বসেছেন নাকি অন্য কিছু? সেই বিষয়টি একটু খতিয়ে দেখতে চাই আমরা। মরকুন গুদারাঘাট এলাকায় গিয়ে কথা হয় স্থানীয় মসজিদের ইমামের সাথে। তিনি জানান, বাড়িতে মিলাদ মাহফিলের কথা বলে তাকে ডেকে নেন আসাদ, পরে বসিয়ে দেন সংবাদ সম্মেলনে। বিষয়টি নিয়ে তিনি খুবই মর্মাহত। 11:30টার দিকে ফোন দিয়েছে, আমি তখন ঘুমাচ্ছিলাম। ফোন দিয়ে বলতেছে, হুজুর একটু বাসায় আসেন, দোয়া আছে। তো আমি বললাম, পরে আমি কি কখন নামাজ কয়টা? আমি কি বলছি, তখন বলছে যে আমি বলছি নামাজ 1:15। আচ্ছা ঠিক আছে হুজুর 12টার দিকে আসেন, তো আমার বাসায় দোয়া আছে। এইটাই আমি গেছি, এছাড়া কিছু জানি না আমি। হ্যাঁ, এটা থেকে মানে যেহেতু আমাকে জানানো হয় না, এই জন্য আমি একটু মানে ছিলাম যে আমাকে জানানো হয় নাই, তো আমি এই বিষয়টা আমি কিছু জানিই না। তো আমাকে এটা হয়রানি করার হলো না, মানুষ অনেকেই 2-3 জনে আমাকে এরকম প্রশ্ন করছে। আমি যেহেতু একজন এলাকার ইমাম, তো আমাকে অনেকে জিজ্ঞেস করতেই পারে। অনেকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি এমন একটা জায়গায় গেলেন, আমি তো কিছু জানি না। এটা হ্যারাসমেন্ট না? এখন একটা লোক চাকরি বাঁচাইতে বা পেশার ক্রিয়েট করলে তারও তো ফ্যামিলি আছে, তারও তো বাচ্চা আছে। যেহেতু তার ফ্যামিলি আছে, তার বাচ্চা আছে, সে যদি বলে যে সাংবাদিক আসলে এইভাবে বলবা, এইভাবে না বললে তোমার চাকরি চলে যাবো বা তোমার মসজিদ থেকে বিদায় দিয়ে দিব, সেক্ষেত্রে সে মিথ্যা বলতে পারে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা আরেক চা দোকানদারের সাথে কথা হয় আমাদের। তিনিও জানান, কাজের কথা বলে বাসায় ডেকে নেওয়া হয় তাকে। সংবাদ সম্মেলনের বিষয়ে তিনি কিছুই জানতেন না। মানে বলছে যে লাবলু ভাই একটু আসেন, দরকার আছে। ঠিক আছে, জানান আইতেছি। পরে আমার মেয়ের বসায় আমি গেছি। স্থানীয় মানুষের সাথে আসাদের প্রতারণা এখানেই শেষ নয়। 2 মাস আগে আসাদের প্রতারণার শিকার হন গাজীপুরের পুবাইলের মারকুয়া গ্রামের মঞ্জুর হোসেন। এই ব্যক্তির কাছ থেকে ঘটনার ঠিক 1 মাস আগে একটি জমিও কেনেন আসাদ। জমির সীমানা নিয়ে কিছুটা ঝামেলা তৈরি হয়েছিল বলে এক নারীকে দিয়ে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করেন আসাদ। দাবি করেন 50,000 টাকা। টাকা না দেয়ায় তার বাড়িতে প্রায় 50 জন নিয়ে হামলা করেন বলেও অভিযোগ করেন মঞ্জুর ও তার পরিবার। আমার একটু জমি একটু কোনা ছিল, যে চাইছিল, না চাওয়ার পরে আমার একটা 6 সন্তান নেই। ওই 6 সন্তান হিসাবে আমি অভাবে হিসাবে, হ্যাঁ, আমার ভাই বাদারা আমার সম্পদে লোভ করে, হিংসা করে। ওই জন্য হ্যাঁ আমি ভাই হিসাবে বুকে টাইনা নিচ্ছিলাম। বিশ্বাস করতে গিয়া সে এমন একটা মেয়ে নাটকভাবে একটা সাজায়া আমার এমন একটা বিবাহ করাইয়া বলৎকারী কেসে নিজে ফেলাই দিবার ছিল। উনি কি করে না করে আমি এটা জানি না। আমি জানি যে ওই বয়স পোলা পান নিয়ে ও চলাফেরা করে। আমার বাড়িতে একবার 50 জন লোক নিয়ে আসছিল আমার ধরে নিয়ে দিতে। তার সাথে আমার কোনো লেনদেন না, কোনো কিচ্ছু না। 10-15টা হুন্ডার লইছে। হুন্ডার লয়ে 50 জন মানুষ হয়েছে। এই হুন্ডার মাঝে 3-4 জন করে মানুষ হয়েছে। করে ঘরের মতো করে লাইন ধরছে মানুষে। আমি একলা আসছিলাম ঘর। পরে এই কইতে চাই তোর স্বামী কই, আমি কই বাড়িতে না, কই জমি গেছে। পরে করছে এই হেরা কয় 50,000 টাকা লইয়া কবি কালকার 9টার ভিতরে থাকতো। এলাকায় খবর নিয়ে জানা গেছে আসাদের সবচেয়ে বড় শক্তি তার কিশোর গ্যাং গ্রুপ। কিছু হলেই মিনিটের মধ্যে হাজির করেন শত শত কিশোর। শুধু তাই নয়, এসব উঠতি বয়সী কিশোরদের রাজনৈতিক নানা কাজে ব্যবহার করেন আসাদ, জানিয়ে উদ্বিগ্ন এলাকার প্রবীণ রাজনীতিবিদরা। ভাবার বিষয় হলো যে আমাদের এই রাজনৈতিক যে প্রোগ্রামগুলো, এই প্রোগ্রামগুলোর ভিতরে যারা নেতৃবৃন্দ আছে, নেতা আছেন, তার মধ্যে আসাদ শিকদার একটু ব্যতিক্রম। তো এটা একটু ব্যতিক্রমে এইভাবে আমার কাছে মনে হয় যে সে 1 ঘন্টা বা 2 ঘন্টার নোটিশে শত শত ছেলে সে সংগঠিত করতে পারে। আমি প্রশাসনকে বলেছি যে আন্ডার এজ বলতে 18-র নিচে ছেলেদেরকে বেশিরভাগ মিছিল মিটিংয়ে দেখা যায়। তো এরা ওই রাজনৈতিক পরিচয়ে সমাজের ভিতরে তারা যে অসামাজিক কার্যকলাপ বা মাদক বা অন্য কোনো কিছুর মধ্যে জড়িত থাকলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তার পরিচয় হয় যে আমি নেতা অমুকের শেল্টারে চলে। যারা দায়িত্ব না নাম পিছা খায় আর এই তোমার পয়সা কামাইতেছে, জুট ব্যবসা করে, এইটা করে মাদক সম্পৃক্ত। মাদকটা ইচ্ছে করলে আমরা যারা রাজনীতি করি, সচেতন মানুষ সমাজের, পুলিশ ইচ্ছে করলে এটা ধ্বংস করার ঘটনা, কিন্তু আমরাই তো প্রশ্রয় দিচ্ছি।
আমরা কেউ না কেউ প্রশ্রয় দিচ্ছি, আমরা শেল্টার দিচ্ছি, যার জন্য এগুলো হচ্ছে। এটা তো অস্বীকার করার জন্য নাই। আমরা যারা দায়িত্বে আছি, রাজনীতি করি, যে দলই করি, প্রশাসন সহ আমরা কেউ না কেউ শেল্টার দিচ্ছি। আসাদের রাজনীতি মূলত ছবি নির্ভর। বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির সাথে ছবি তুলে সেগুলো ফেসবুকে আপলোড দিয়ে নিজেকে জাহির করেন তিনি বড় নেতা। বাদ যায় না প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও, আর এই ভয়েই তার বিরুদ্ধে কেউ মুখ খোলে না। পুলিশ বলছে আসাদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখছে তারা। কেউ মাদক ব্যবসা করছে এটা অথবা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, অবশ্যই আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করব। আর এ ধরনের আমরা ইতিমধ্যে আমরা অনেক মাদক ব্যবসায়ীকে ধরেছি। টঙ্গী এলাকায় আমরা মোটামুটি একটা ভালো অবস্থায় নিয়ে আসছি। পুলিশও আমরা খুব তৎপর এই বিষয়গুলো নিয়ে। তো আমরা সংশ্লিষ্ট আমার যে ডিসি আছে ওদের সাথে কথা বলবো, আমার অধস্তন যারা আছে তাদের সাথে কথা বলে এরকম কোনো সত্যতা থাকলে অবশ্যই তাকে আইনের আওতা আমরা নিয়ে আসবো। দর্শক, রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হওয়া এই ছাত্রনেতার আরও কিছু গল্প জানবো, তার কিশোর গ্যাংয়ের রহস্য জানবো। আমরা আবারও যাচ্ছি আশিক মাহমুদের কাছে। আচ্ছা আশিক, এই যে শত শত কিশোর গ্যাং সে ম্যানেজ করছে, মানে এটা কিভাবে আসলে, মানে শুধুমাত্র তাদেরকে সামান্য কিছু সুবিধা দিয়েই কি কিশোরদের হাত করছে, নাকি তাদের ফ্যামিলি, তাদের অন্যান্য এর এত কিছু ম্যানেজ করে কিভাবে এত বড় গ্যাং নিয়ন্ত্রণ করে? সে আসলে তার মূল শক্তির যে জায়গা, এলাকায় আধিপত্য ধরে রাখা বা রাজনীতিতে সক্রিয় হওয়া, রাজনৈতিক নেতাদের সাথে তার যেহেতু কোনো পদ নেই, তাকে টাকা দিয়ে বা এই ধরনের কিশোর গ্যাং বা এই ধরনের পোলাপানকে মিছিল মিটিংয়ে নিয়ে গিয়ে সে নিজের আধিপত্যটাকে জাহির করার চেষ্টা করে। মূলত তার শক্তির জায়গা এই কিশোর গ্যাং, উঠতি বয়সী তরুণ। এই উঠতি বয়সী তরুণদেরকে সে তার সাথে রাখে সবসময়। কয়েক মিনিটের মধ্যে তাদেরকে সে ম্যানেজ করতে পারে, তাদেরকে নানান ধরনের সুযোগ সুবিধা, টাকা পয়সা দেওয়া তো বটেই, তাদের নানান ধরনের শেল্টার দেয়া। আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে এই কিশোর গ্যাংদেরকে দিয়ে সে তার যে ধরনের অপকর্ম যা করার, তাদেরকে মাদক ব্যবসায়ী সম্পৃক্ত করা, মাদক সেবনে সম্পৃক্ত করা, মাদক ব্যবসার কাজকর্মে লিপ্ত করা, নানান জায়গায় হুমকি ধামকি দেওয়া, কারো বাসা বাড়িতে গিয়ে হামলা করানো, কারোর কাছে চাঁদা চাওয়া, এই সব কাজ আসলে সে পেছনে থেকে এই কিশোর গ্যাংয়ের এই সদস্যদেরকে দিয়েই সে করায় মূলত। এই ধরনের সন্ত্রাসী বা এই ধরনের নেতারা কারণ তো বড় বড় সন্ত্রাসীদের হাতে রাখে বা বড় এই কিশোরদেরকে কেন সে তার এই কিশোরদেরকে অস্ত্র হিসেবে রাখার একটা অন্যতম কারণ আমাদের কাছে মনে হয়েছে, এই কিশোরদেরকে আসলে পুলিশ, তাদের বয়স সবার বয়সী 18 নিচে, তাদেরকে আসলে চাইলেই পুলিশ গ্রেপ্তার করতে পারে না। তাদের আসলে গ্রেপ্তার করলেও থানা রাখা যায় না, তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা যায় না, বা তাদের পেছনের কারা আছে, পেছনের শক্তি কি বা কে তাদেরকে শেল্টার দিচ্ছে সেই বিষয়টি আসলে খুব একটা জানা যায় না। তো যে কারণে তাদের বিরুদ্ধে এরকম মামলাও দেওয়া যায় না। তো সেটা হয়তো ছোটোখাটো একটা ঘটনা ঘটলে বা এলাকায় যদি এরকম কোনো ঘটনা ঘটে, যখন সব কিশোররা থাকে তখন বিষয়টা এলাকার মধ্যেই, এলাকার স্থানীয়দের মধ্যে এক ধরনের সমঝোতা হয়ে যায়। সেই বিষয়টি আসলে থানা পর্যন্ত আসে না, বা থানা পর্যন্ত আসলেও থানাও আসলে বিষয়টি দেখে যে কিশোরদের সমস্যা, এটা সমাধান করা যায়। এই বিষয়টি সে আসলে কিশোর অপরাধ দমনে সারা দেশের পুলিশ প্রশাসন কিন্তু শক্ত অবস্থানে। তারা কিন্তু কাগজে কলমে যেভাবে বলছে বা যেভাবে তারা আওয়াজ দিচ্ছে যে কিশোর গ্যাংকে কোনো রকম জিরো টলারেন্স দেখা হবে, সেক্ষেত্রে গাজীপুর পুলিশ প্রশাসনও তো অনেক শক্ত অবস্থানে থাকার কথা আমরা জেনেছি। আমরা আসলে কাজ করতে গিয়ে দেখেছি গাজীপুর পুলিশ বা অন্যান্য পরিস্থিতি আসলে আগের চেয়ে গাজীপুরের এখন যে পরিস্থিতি তার চেয়ে আরও খারাপ পরিস্থিতি ছিল, এটি একদম বাস্তবতা। তো সেই পরিস্থিতির কিছুটা নিয়ন্ত্রণও এসেছে। আমরা কাজ করতে যাওয়ার ওই মুহূর্তেও কিছু দেখেছি, কয়েকজন কিশোর গ্যাংয়ের যারা খুবই মানে প্রকাশ্যে যারা কিশোর গ্যাংদেরকে লিড করে বা বেশ কয়েকটি গ্রুপের মাথা যারা এই মাদক ব্যবসাকে লিড করে, এরকম অনেককেই তারা গ্রেপ্তারও করেছে। তো এই আসাদ সম্পর্কে আসলে তাদের কাছে এতটা কৌশলী, এতটা সুকৌশলে পেছনে থেকে কাজ করে যে আসলে তার সম্পর্কে খুব একটা অভিযোগ থাকে না, মামলা থাকে না, যে কারণে তাকে হুটহাট করে গ্রেপ্তারও আসলে থানা পুলিশ করে না। তো তার সম্পর্কে আমরা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন যারা, কমিটিতে নেই কিন্তু সে বড় নেতা, বড় শোডাউন দেয় এবং এলাকার যে স্থানীয় যে বড় বড় লিডার, বিশেষ করে এলাকার এখন যে ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল, তার সাথে তার অসংখ্য ছবি, ব্যানার, পোস্টার এলাকায়। সে অন্তত শুধু ব্যানার পোস্টারের পেছনে প্রতি বছরে অন্তত কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন এলাকায় ব্যানার পোস্টারিং করার জন্য। সেগুলো আবার ফেসবুকে দেয়, ফেসবুকে দিয়ে সেইগুলো আবার নানানভাবে নিজেকে জাহির করার চেষ্টা করে। মূলত রাজনৈতিক যে পরিচয়, এই পরিচয়টাই সে গত কয়েক বছর ধরে ব্যবহার করছে, কিন্তু আসলে সে রাজনৈতিক কোনো নেতা
ছিল না। এই পরিচয়টা ব্যবহার করেই সে আসলে এই কিশোর গ্যাং পালা, তার যে অবৈধ ব্যবসা যা কিছু সব কিছু এভাবেই করে করছে। এই কারণে আসলে অনেকটা আড়ালেই থেকে যায়, আসলে খুব একটা প্রকাশ্যে খুব একটা আসেই না। বুঝতে পেরেছি, নিশ্চয়ই পুলিশ প্রশাসন বা সরকারের সংশ্লিষ্ট মহল এই বিষয়টি নজর দেবে, আমরা সেটা আশা করছি। আশিক, অনেকক্ষণ আমাদের সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, শুধু গাজীপুরের টঙ্গী এলাকার এক আসাদ শিকদারের গল্প বললাম, কিন্তু এ ধরনের আসাদ শিকদার দেশের প্রতিটি প্রান্তে এখন হঠাৎ করে গজিয়ে উঠছে। এসব অস্ত্র ব্যবসা, মাদক ব্যবসা, এমনকি সন্ত্রাসী বিভিন্ন কার্যকলাপের সবচেয়ে বড় উপাদান বা বড় অস্ত্র, বড় শক্তি হচ্ছে কিশোর গ্যাং। তাই এদেরকে যদি দমন করা না যায় তাহলে ভবিষ্যতে আমাদেরই বা কী হবে, দেশের কী হবে এবং দেশের এই কিশোরদের ভবিষ্যৎ কী হবে সেটা ভবিষ্যৎই বলে দেবে। দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম নারায়ণগঞ্জের লোমহর্ষক জোড়া খুনের ঘটনা। এক টুকরো জমির জন্য রক্তের সম্পর্ক যে কত ভয়াবহ পরিণত হতে পারে দুটি পরিবারের মাঝে তা দেখেছি আমরা। সামান্য তর্কাতর্কির পর হাতাহাতি, এরপর ধারালো অস্ত্র নিয়ে ভাইয়ের ওপর ভাইয়ের হামলা, আর মুহূর্তেই নিঃশেষ একটি পরিবারের তাজা দুটি প্রাণ। অন্যদিকে খুনের পর ঘরে তালা মেরে গা ঢাকা দেয় প্রতিপক্ষ হামলাকারীরা, যা নাড়িয়ে দেয় পুরো দেশবাসীকে। এই ঘটনার পর খুনিরা ধরা না পড়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন নিহতের স্বজন আর এলাকাবাসী। সামান্য লোভ লালসা কতটা ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে সেটাও দেখিয়েছি আপনাদের, যা কিনা সভ্য সমাজে মেনে নেওয়াটা খুবই কষ্টকর। অবিশ্বাস্য হলেও এটা সত্য যে ঘটনার রহস্য উন্মোচন করতে গিয়ে খোদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োজিত সদস্যরাও শিউরে উঠেছেন। আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।